আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস, লিখেছেন মোমো সাহা। অনেকগুলো দিন পরের এক গভীর রাত। বেলা ঘুরে মাসের পর মাস ঘুরে। নভেম্বর চলছে তখন। কুয়াশাময় আকাশ। শরীরের শীতের কাপড়টা বেদ করেও যেন শীতলতা ছুঁয়ে দিচ্ছে। যেমন করে দুঃখ ছুঁয়ে দেয় আমাদের। ওহির হাতের ধোয়া ওঠা গভীর মুখ। একটু খিদেও পেয়েছে তার। রাতের খাবার আজ কেউ খায়নি। এমন অডেল দুঃখের দিনগুলোতে খাওয়ার ইচ্ছে ঠিক থাকে না। যে যার মতন মাথা দিয়েছে নরম বিছানায়, কেউ বা এমন ওহির মতন আকাশে লিখেছে নির্ঘুম এক রাতের গল্প। ধোয়া ওঠা গরম কফির মগে চুমুক দিতেই ফোনের ভাইব্রেশনে ধ্যান ভাঙল ওহির। ফোনের স্ক্রিনে জলজল করে উঠেছে নওশাদ নামটা। কয়েক সেকেন্ড সেই নামটার দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভ করলো ওহি। সাথে সাথে ওপাশ থেকে নওশাদের কণ্ঠ ভেসে এলো। আমি জানতাম আপনি ঘুমাননি। ওহি আকাশের দিকে তাকিয়ে কফির কাপে দ্বিতীয় চুমুকটা দিয়ে বলল, কিভাবে? আপনার মন খারাপ তাই? জানলেন কিভাবে? ওহির প্রশ্নের উত্তরটা ঠিক সাথে সাথে দিল না নওশাদ, বরং বেশ খানিকটা সময় নিয়ে বলল, বিয়ের তারিখটা কি আবারও পিছিয়ে দেব? নওশাদের প্রশ্নে কেমন অসহায়ত্বের সুর। খারাপ লাগলো ওহিরও। লোকটা নিরেট ভদ্রলোক, আগাগোড়া ভালো মানুষ। এই ক্ষেত্রে ওহি তার ভাগ্যের উপর কৃতজ্ঞতা স্বীকার করে। এতটা ভালো মানুষ তার জীবনে আসবে সে ভাবেইনি। ওহিকে চুপ থাকতে দেখে নওশাদ নিজেই বলল, বাহার ভাই ফিরে আসুক, আমরা না হয় তখন ধুমধাম করে বিয়ের সেলিব্রেশন করব। ওহি উত্তর দিল না। পরিবেশ পরিস্থিতির এই অবস্থায় বিয়ের অনুষ্ঠানটা বেমানান। অথচ বারবার এমন বিয়ে পিছিয়ে নিলে দেখতেও দৃষ্টিকটু লাগবে। মার্চের তারিখ পেছাতে পেছাতে আবারও নভেম্বর চলে এলো। নওশাদের পরিবারও বা কিভাবে মেনে নেবে বিষয়টা ভেবেই ওহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ওহির ভাবনা হয়তো বুঝলো নওশাদ। দীর্ঘশ্বাসের আড়ালের কথাগুলো হয়তো পৌঁছে গেল নওশাদ অব্দি। তাই তো সে তৎক্ষণাৎ বলল, আশেপাশের চিন্তা করার প্রয়োজন নেই আপনার। আপনি কেবল আপনার মনের কথা শুনুন, বাকিটা আমি সামলে নেব। একদিন বৃষ্টি স্নাত রাতে একজন মানুষ বলেছিল ভালোবাসা নাকি মানসিক শান্তি। আমি তা আজ বুঝি। এই যে আপনার সাথে দু তিনটে কথা হয়, এ পুরো আপনিটাই আমার মানসিক শান্তি। আমি এভাবেও কাটিয়ে দিতে দিতে পারবো। আমার মানসিক শান্তিরও তো কিছু শান্তির প্রয়োজন, তাই না? আপনি বরং সময় নিন। নওশাদের এমন স্নিগ্ধ কথায় মুগ্ধ হলো ওহি। একটা মানুষের পরিপূর্ণতা কি? যখন একজন মানুষ আরেকজন মানুষের তৃপ্তিতে খুশি হয়, তখনই একজন মানুষের পরিপূর্ণতা সেটা। আর নওশাদ নামের ছেলেটা পরিপূর্ণ। এই ছেলেটাকে ভালো লাগা থেকে এখনো ভালোবাসাতে আনতে পারেনি দেখে খারাপ লাগে ওহি। তবে ভালোবাসা কি আর হাতের মোয়া? যখন তখন যাকে তাকে দেওয়া যাবে? ওহি ক্ষীণস্বরে উত্তর দিল, আমি ভেবে জানাবো, রাখছি। নওশাদ আর কোনো বাক্য ব্যয় না করে ফোনটা রেখে দিল। এই মানুষটার মতন বোধ হয় ওহিকে আর কেউ বুঝতে পারবে না এই জীবনে। এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। কফির কাপটা ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে। ওহি রুম ছেড়ে বের হলো। কফির কাপটা রান্নাঘরে রাখতে গিয়ে দেখে বাড়ির কাজের মেয়ে দোয়েলের শোবার দরজা খোলা। কৌতূহল বশত ওহি উকি মেরে দেখে মেয়েটা ঘরে নেই। কপাল কুঁচকে এলো তার। অতঃপর নজর গেল তাদের ড্রয়িং রুমের পাশে লাগোয়া দরজার দিকে। তাকাতেই দেখলো দরজাটি খোলা। দৃষ্টি গেল ছাদের সিঁড়ির দিকে। ছাদের দরজাও খোলা হয়তো। ছাদের সিঁড়ির দিকে তাকাতেই ওহির বুকটা কেমন শূন্য শূন্য লাগছে। বাহার ভাই বাড়ির ছাড়ার পর এতগুলো দিন ছাদে আর উকি দেওয়া হয়নি তার। মনের শূন্যতা মানা যায়, কিন্তু স্মৃতির শূন্যতা মানা যায় না। ছাদে যখন গিয়ে দেখবে আগের মতন চিলে কোঠার ঘরে হলুদ বাতিটা জ্বালানো নেই, কিংবা গিটারের টুংটাং শব্দ আসছে না, তখন স্মৃতির দেয়ালে যে শূন্যতা তৈরি হবে তা ওহিকে জ্বালিয়ে দেবে। তবে আজ এতদিন পর গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল ওহি। কিছুটা শূন্যতা কুড়ানো যাক না হয়। ছাদের বাপাশের দিকে লাইট জ্বলছে, যা রীতিমতো পুরো ছাদটাকে আলোকিত করার কাজ সম্পাদন করছে। ছাদের খসখসে উঁচু নিচু মেঝেতে পা গুটিয়ে বসে আছে চিত্রা। তার সামনেই দুয়েল বসা। চিত্রার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে কমল সরে বলল, ছোট আপা, খাইয়ালন। খাইয়ালন না দুধটা। চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো দোয়েলের পানে। বিষণ্ণ স্বরে বলল, তোকে আমার জন্য দুধ আনতে কে বলেছে? কেন, বাহার ভাইজান? দোয়েলের উত্তরে চমকানোর সাথে সাথে অবাক হলো চিত্রা। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই? বাহার ভাই তোকে কিভাবে বলেছেন? মজা করছিস আমার সাথে? বিরক্ত করিস না তো। মজা করবো কেন? আমি সত্যিই কইছি আপা। বাহার ভাই জানো বলছে আপনারে প্রতি রাইতে এক গ্লাস কইরা বাদাম দুধ দিতে। চিত্রার কুচকানো কপাল আরো কুচকে গেল। অবাক ভাবটা তখনও তার চোখে মুখে স্পষ্ট। সে আবার প্রশ্ন করলো, বাহার ভাই তোকে কখন বলেছে এটা? আইজই বলছে। আপনি তো 2 দিন ধইরা জ্বরের লেগা দেখা করতে যাইতে পারেন না।
তাই আইস বাজার করার নাম দিয়া আমি গেলাম। আপনার আব্বার থানাতেই তো তারে রাখছে। আমি যখন গেছি তখন চাচা থানায় ছিল না। জানে না পা, বাহার ভাইজানের লগে দেখা করার লাইগা ওই পুলিশ হাবিলদার রে আমার 500 টাকা দেওয়া লাগছে। বাহার ভাইজান তো আমারে দেখাই আপনার কথা জিজ্ঞেস করছে। আমি যখন কইলাম আপনি অসুস্থ, তখনই আমারে হাই কইছিল আপনারে যেন প্রতি রাইতে বাদাম দুধ খাইতে দিই। কিশোরী দোয়েলের কথা শুনে অবাক হলো চিত্রা। এতটুকু একটা মেয়েও কিনা বাহার ভাইকে দেখতে 500 টাকা খরচ করেছে। চিত্রা কেন হাসলো, কমল কণ্ঠে বলল, তুই এতখানি টাকা খরচ করতে কেন গেলি? কই পেলি এত টাকা? চিত্রার কথায় চোখ বড় বড় করলো দোয়েল। তার যে পছন্দ হলো না কথাটা তার চোখে মুখে ফুটে উঠলো। সে মুখ বাঁকিয়ে বলল, আল্লাহ, যাবো না কেন? ভাইজান কত ভালো মানুষ, তারে দেখার লাইগে আমি 500 কেন, এর বেশিও দিতে রাজি। আমার ওষুধ কেনার লাইগে যে টাকাটা রাখছিলাম সেইখান থেকেই দিছি। আম্মা এই মাসে একটা ওষুধ না হয় কম খাইলো। জানে না পা, ভাইজান প্রায়ই আমারে 2-3 হাজার কইরা টাকা দিত আমার ওষুধের লাইগা। আর খালি কইতো, দোয়েল দেখে রাখিস আমারে, মনে রাখিস তোর বড় সম্পদ ওই মানুষটা। তখন তো বুঝতাম না ভাইজান কেন এমন কইতো, কিন্তু এখন তো বুঝি মানুষটার মনে কি কষ্ট আছিল। ভাইজান আমারে কতগুলান বইও আইনা দিছিল আপা। কইছিল আমারে পড়ালেখা করলে নাকি আমার দুঃখ মোছা যাইবো। হে মানুষটা আইস এই অন্ধকার করে কেমন করে থাহে আপা? তার তো অনেক কষ্ট হয়, তাই না কন? ভাইজান রে আপনি ফিরাই আনবেন তো কন? শেষের কথাগুলো বলতে বলতে দোয়েল ঠোঁট ভেঙে কেঁদে দিল। সিঁড়ির কোনায় দাঁড়িয়ে থাকা ওহির চোখেও অশ্রু আসে, কেবল কাঁদে না চিত্রা। চোখ ভরে দেখে দোয়েলকে। একটা ছন্নছাড়া মানুষ পুরো পৃথিবীর বুকে কেমন মায়া ঢেলে দিয়ে গেছে। মানুষটা নাকি ভালোবাসতে জানে না। মানুষটার মতো নমন করে কজনই বা ভালোবাসতে পারে? চিত্রা দোয়েলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা স্বরে বলল, কাঁদিস না দোয়েল, তোর ভাইজান ফিরে আসবে। আমি তো আছি, তাই না বল? তুই আমার উপর বিশ্বাস রাখিস না? দোয়েল টলমলে অশ্রু চোখে এবং মুখের তৃপ্তির হাসি নিয়ে বলে, আপনার উপরই এখন আমার ভরসা আপা। চিত্রা কেবল মলিন হাসলো। দূর হতে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ওহিও ক্ষীণ স্বরে বলল, আমিও তোর উপর ভরসা করে আছি চিত্রা, ফিরিয়ে আনিস তাকে। অতঃপর সে ফোনের স্ক্রিন অন করেই খুদে বার্তা পাঠালো নওশাদের ফোনে। বিয়ের তারিখটা আর কিছুটা পেছাতে হবে, বাহার বাইরে এলেই বিয়েটা হবে। একটা রাতের আকাশে কতগুলো মানুষের হৃদয় উজাড় করা বিশ্বাস পাওয়ায় আকাঙ্ক্ষা বেশি বেড়াচ্ছে পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। আজ বেশ বেলা করে ঘুম ভাঙলো চিত্রার। শীতের কুয়াশা মাখানো আকাশেও রোদের উত্তাপ বোঝাই যাচ্ছে দুপুর ঘনিয়েছে। চিত্রা দ্রুত উঠল। সারা রাত মাটিতে শুয়ে থাকার ফলে পিঠ ব্যথা হয়ে গেছে। অনেকদিন যাবৎ অতিরিক্ত ঠান্ডা লেগেছে। রাত হলেই শরীর কাঁপিয়ে জ্বর আসে, বুক ব্যথা করে। এমন দিনের পর দিন মেঝেতে ঘুমালে ঠান্ডা তো লাগবেই, তাও আবার শীতকাল। মুনিয়া বেগম এর জন্য একদিন অনেক রাগারাগিও করেছেন। চিত্রা কেবল এতটুকু বলেছে, আমার বাহার বাইরেও আজ এমন শীতল মাঝেতেই ঠাই হয়েছে, সে পারলে আমি কেন পারবো না? মুনিয়া বেগম মেয়েকে আর কিছু বলতে পারলেন না। কথাগুলোর গভীরতা যে অনেক। শরীরে এমন গা কাঁপানো জ্বর নিয়েও ঠান্ডা পানিতে গোসল করলো চিত্রা। শরীর বেশ শৌখিন একটা বস্তু, এটাকে আরাম দিলে ননির পুতুল হবে, আরাম না দিলে কাঠের পুতুল। এর সাথে এত কমলতা দেখানোর কিছুই নেই। গোসল সেরেই ঝটপট তৈরি হয়ে নিল সে। আজ কোর্টে হেয়ারিং আছে। বাহার ভাইয়ের কেসটা হাইকোর্টে উঠেছে, কিন্তু প্রমাণ না পাওয়ার কারণে ঘুরে ফিরে বারবার সময় দেওয়া হচ্ছে বাহার ভাইকে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাভ হচ্ছে না, প্রমাণ সব বাহার ভাইয়ের বিপক্ষে। কেসটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে দোষী মনে হচ্ছে তাকেই। মেয়েটিকে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে সেটাতেও বাহার ভাইয়ের আঙুলের ছাপ, অথচ বাহার ভাই ছুরিটা বের করার জন্য ধরেছিলেন কেবল। মেডিকেল রিপোর্টও বাহার ভাইয়ের বিপক্ষে। তার উপর বিভিন্ন ফলস রিপোর্ট তৈরি করা হয়েছে। বাহার ভাইকে মাদক পাচারকারী চক্রের হেড হিসেবে প্রমাণ করা হয়েছে। সবটাই যে তুমুল টাকা ও নোংরা রাজনীতির কাজ তা আর বুঝতে বাকি নেই কারো। আর এত দ্রুত কেসটা চলার পেছনেও যে বিরাট হাত আছে তাও সবাই জানে। এসব ভেবেই হতাশার শ্বাস ফেলে নিচে নেমে এলো চিত্রা। রান্নাঘরে তখন দোয়েল আর বড় চাচি রান্না করছেন। চাচির চোখ মুখ স্বাভাবিক। চিত্রা বাইরে যেতে উদ্যত হতেই দোয়েল রান্নাঘর থেকে ছুটে এলো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আপা হারান না। চিত্রা দাঁড়ালো। ব্যস্ততা মেশানো কণ্ঠে বলল, কি হয়েছে, তাড়াতাড়ি বল, দেরি হচ্ছে। দোয়েল নিজের হাতে টিফিন বক্সটা চিত্রার হাতে দিতে দিতে বলল, ডিম আর বড় বড় ইলিশ মাছের টুকরা বেগুন আলু দিয়ে ঝোল করছি, আর সাদা গরম ভাত। ভাইজানের তো অনেক পছন্দ, কতদিন মানুষটা ভালো মন্দ খায় না, নেন ওনারে দিয়েন। চিত্রা টিফিন বক্সটা নিতে নিতে সন্দিহান কণ্ঠে বলল, মাছ কে এনেছে, রেঁধেছে কে? চিত্রার প্রশ্নে আমতা আমতা করলো দোয়েল। পরক্ষণেই তাড়াহুড়া করে বলল,
আপনার না দেরি হচ্ছে আপা? যান যান, সব ভালো হবে দেখেন। চিত্রাও আর অপেক্ষা না করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দোয়েল রান্নাঘরের দিকে তাকিয়ে ক্ষীণ হাসি দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মানুষের পরিপূর্ণ হইচই আর কোলাহলে ভরা কোর্টের প্রাঙ্গণে এসে দাঁড়ালো চিত্রা। আশেপাশে তাকাতেই দেখলো বড় দালানের কিনারায় বেঞ্চিতে বসে আছেন বাহার ভাই। চিত্রা দ্রুত পায়ে সেখানে গেল। পুলিশের পোশাকে থাকা নিজের বাবাকেও দাঁড়িয়ে থাকতে দেখলো চিত্রা। কোন রকম অনুমতি না নিয়ে সে বসে পড়ল বাহার ভাইয়ের পাশে। নুরুল সওদাগর কিছু বললেন না, বরং কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। চিতাকে দেখে মলিন হাসলেন বাহার ভাই। কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, শরীর কেমন? চিতাই ভেঙে যাওয়া বাহার ভাইকে দু চোখ ভরে দেখলো। প্রশ্নের উত্তর না দিয়ে বেশ নরম স্বরে বলল, আপনি চিন্তা করবেন না, আমাদের ঠিক একটা গতি হয়ে যাবে। চিতার কথায় হাসলেন বাহার ভাই, মাথায় হাত বুলিয়ে বললেন, ভেঙে পড়ছো কেন? তোমাকে ভালো থাকতে হবে, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। চিত্রার কান্না এলো দু চোখ ভরে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা চালালো সে। তবে চোখের জল যে বরাবরই অবাধ্য, সে তার নিজ গতিতে ঝরে পড়ল। বাহার ভাই মিছি রাগ দেখালেন। মিছে ধমক দিয়ে বললেন, কাঁদছো কেন? একদম এখান থেকে ফেলে দেব। বাহার ভাইয়ের ধমকে ফিক করে হেসে দিল চিত্রা। তার ওই হাসি হাসি মুখের দিকে অপলক তাকিয়ে থেকে মোহনীয় কণ্ঠে বাহার ভাই বললেন, তোমার আর আমার সংসার হলে খারাপ হবে না বলো? 2-4 দিন তোমার হাসি দেখে অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে, তাই না? চিত্রার হাসি হাসি মুখটা কেমন চুপসে এলো। বিবশ কণ্ঠে বলল, আমাদের একটা সংসার হলে আমি পৃথিবীর সকল স্বার্থপরতা ভুলে যেতাম বাহার ভাই। পৃথিবী কোথায় স্বার্থপর, সে তো তার জায়গায় ঠিকই আছে। আমরাই বরং কিছু নিয়ম মানতে পারি না, তবে মানিয়ে নেওয়াটাই উচিত। চিত্রা দীর্ঘশ্বাস ফেললো, ক্ষীণস্বরে বলল, খাবার এনেছি, খাইয়ে দিই। আমার কাছে অনুমতি না চেয়ে নিজের বাবার কাছে নাও, কারণ আমি তার দায়িত্বে। না চাইতেও চিত্রা নিজের বাবাকে ডাক দিল, স্যার। নুরুল সওদাগর কিঞ্চিত চমকালেন। প্রায় বহুদিন পর মেয়েটা তাকে ডাকলো, তাও অন্য কোনো নামে। সেদিন রাতের সেই আহাজারির পর থেকে মেয়েটা আর তাকে ডাকে না, কেমন গম্ভীর হয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে নুরুল সওদাগর উত্তর দিলেন, হ্যাঁ, আপনাদের আসামির জন্য বাড়ি থেকে খাবার এনেছি, খাওয়াতে পারবো? কোর্ট থেকে অনুমতি নেওয়া আছে, উকিলের কাছে দেখতে পারেন। খাওয়াবো নাকি মুখের খাবারও কেড়ে নিবেন? শেষের কথাটাই তুমুল তাচ্ছিল্য ভরা। নুরুল সওদাগর তা গায়ে মাখলেন না, বরং ধীর কণ্ঠে বললেন, পারো। অনুমতি পেতে চিত্রা হাত ধুয়ে ভাত মাখালো। বেশ আয়েশ করে এক লোকমা তুলে দিল বাহার ভাইয়ের মুখে। বাহার ভাইয়ের চোখগুলোতে তখনও টলমলে অশ্রু ছিলি। তা দেখে চিত্রারও কান্না এলো, কিন্তু সে শব্দ করে কাঁদলো না, নীরবে বিসর্জন দিল অশ্রুকণা। দূর থেকে এমন দৃশ্য দেখে অবাক নয়নে পথচারীরা চাইল। কোর্টের বাম পাশে চায়ের দোকানের সাথে দাঁড়িয়ে থাকা অভি এবং অবনী বেগমও দেখে কাঁদলেন কিছুটা। নুরুল সওদাগর আরেকটুখানি দূরে সরে গেলেন। ছেলে মেয়েগুলোর এমন দৃশ্য কত মানুষ চোখ মেলে দেখলো। অবশেষে শেষ মুহূর্তে নিজেকে দমিয়ে রাখতে পারল না চিত্রা। বাহার ভাইয়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাদের একটা সংসার হলে খারাপ হতো না বাহার ভাই, তবুও কেন বিধাতার এমন বিধান? খুব ভালো কিছু যে হতে নেই রমনা। মানুষ দেখলো দুজনের হাহাকার, কেউ কেউ চোখের জল বুঝলো। বিচ্ছেদে এত ব্যথা কেন? বাইরে উতুলা মন নিয়ে অপেক্ষারত চিত্রা। টান টান উত্তেজনায় হাঁসফাঁস করছে মন। কোর্টের ভেতরে যায়নি সে। সে কি হবে, কি হবে না হবে ভেবে আর যাওয়া হয়নি। আজ আজ নাকি কেসের শেষ শুনানি। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই বাহার ভাইয়ের বিচার কার্যক্রম এগিয়েছিল। যেহেতু খুনের ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছিল, তার উপর রাজনৈতিক চাপ, সব মিলিয়ে কেসের ধারা ছিল গতিশীল। আজ রায় আসবে, এরপর হয়তো বদলে যাবে সব। ভয় আশঙ্কায় তরতর করে চিত্রার গায়ের তাপমাত্রা বাড়ল। অস্থির পায়ে পায়চারি করলো সে। তন্মধ্যেই কোর্ট থেকে ওহি আপা, ছোট চাচি বেরিয়ে এলেন। চিত্রার হৃৎপিণ্ডের গতি যেন আকাশ ছুঁয়েছে, হাত পা কাঁপছে তার। তবুও সে কোনো মতে ছুটে গেল তাদের দিকে। অস্থির চিত্রে অনবরত প্রশ্ন করলো, কি হয়েছে ওহি আপা? চাচি কি বললো ওখানে? আর একটু কি সময় দিয়েছে আমাদের? ভালো কিছু কি হয়েছে? ওহি আপা এবং চাচির মুখ থমথমে। অবনী বেগম চিত্রাকে এক হাতে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত গলায় বললেন, আল্লাহ, তোমার তো শরীরে অনেক জ্বর, বাড়ি চলো তাড়াতাড়ি। চিত্রা বিরক্ত হলো। বেশ উচ্চস্বরে বলল, ভেতরে কি হয়েছে চাচি, বলুন না। ডিসেম্বরের 20 তারিখ বাহার ভাইয়ের ফাঁসি। চিত্রা যেন কিছুটা সময়ের জন্য থমকে গেল। কণ্ঠধ্বনিতে আটকে গেল শব্দটা। কম্পিত কণ্ঠে বলল, তুমি মজা করছো আপা? চিত্রার প্রশ্নে ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে কেঁদে দিল ওহি। চিত্রা অনবরত পাগলের মতন ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বলল, না না, আমার বাহার ভাইয়ের সাথে আমার অনেকগুলো বছর বাঁচা বাকি। না আপা, তুমি কি বলছো? এটা কি বললে তুমি?
অশান্ত চিত্রাকে সামলানোর আগেই কোর্ট থেকে বেরিয়ে এলো বাহার ভাইকে নিয়ে। লোকটা দুহাত মেলে ধরে ডাক দিলেন, রমনা। চিত্রা চঞ্চল দৃষ্টিতে তাকালো বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে। পুলিশ বাধা দিতে চাইলেও নুরুল সওদাগরের নির্দেশে বাধা দিতে পারলেন না। তবে যে মুহূর্তে চিত্রা বাহার ভাইয়ের বুকের পাঁজরে মুখ লুকাবে, ঠিক সেই মুহূর্তে হাত গুটিয়ে নিলেন বাহার ভাই। মুচকি হেসে বলেন, এই বুকে যে তোমাকে ঠাঁই পেতে দিল না পৃথিবী, পরজন্ম না হয় লুটিয়েও হেতায়। চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। বাদ বাংলো কান্নার। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো হওয়ার কথা ছিল না বাহার ভাই, এটা তো কথা ছিল না। আপনি কথা বলছেন কেন? এটা তো কথা ছিল না। বাহার ভাই অশান্ত চিত্রাকে দেখলো। ততক্ষণে সেই মানুষটার চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে অশ্রু। মুখে লেপ্টে আছে মায়াবী হাসি। মোহনীয় কণ্ঠে তিনি বললেন, ভেঙে পড়লে হবে বলো? তোমার তো এখন অনেক দায়িত্ব। বাহার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো পূরণ করবে না? তোমার বাবার কাছে নুপুরজোড়া গচ্ছিত আছে। যেদিন আমাকে পৃথিবী ছাড়ার হুকুম দিয়েছে, সেদিন না হয় সেই নুপুরজোড়া আমার বোনের কবরে রেখে দিয়ে এসো। রাখবে না বলো? চিত্রা জোর করে নিজের মাথাটা চেপে ধরলো বাহার ভাইয়ের বুকে। অভিযোগের স্বরে বলল, ও বাহার ভাই, বাহার ভাই এমন করছেন কেন? আপনি জানেন না অষ্টাদশী আপনাকে ছাড়া থাকতে পারে না? আপনি তো এত নিষ্ঠুর না বাহার ভাই। তবে কেন কষ্ট দিচ্ছেন আমাকে? আপনাকে ছাড়া আমি কেমন করে থাকবো বলেন? পারবো না আমি। আমার বুকের ভেতর কেমন যন্ত্রণা হচ্ছে জানেন? আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না বাহার ভাই। অষ্টাদশীর বুকের মাঝে এমন ভাবে একটা দুক্কা খেলে পালিয়ে যাওয়ার ফন্দি আটতে পারলেন? বলুন, আপনার এছাড়া বাঁচবো না আমি। বাঁচবে রমনা। পৃথিবীতে একটা তিক্ত সত্যি কি জানো? আমরা মানুষ হারিয়েও বাঁচতে পারি। প্রকৃতপক্ষে আমাদের যা মনে হয় তা বাস্তবে ঘটে না। আমরা মানুষ। নীল তিমি নই যে সঙ্গী হারানোর শোকে মরে যাব, কিংবা কাকের মতন নিঃসঙ্গ জীবনযাপন করব। আমরা হলাম গিয়ে মানুষ, আর আমাদের মানুষ ভুলে বেঁচে থাকার অদম্য শক্তি আছে। তুমি সামনে নাও নিজেকে রমনা। মনে রেখো, তুমি ভেঙে পড়ো না এইভাবে। কেউ থাকে না চিরদিন সাথে। রমনা, তোমার সংসার করার স্বপ্ন পূরণ হোক। আমার সাথে না হলো অন্য কারো সাথে পূরণ হোক। আমাদের অযাচিত বিচ্ছেদ ভুলে খুশি হও তুমি। তোমার একটা সংসার হোক অল্প বিস্তর ভালোবাসার নামে। আমায় তুমি খুঁজে নিও পরিচিত কোনো ডাক নামে। বাহার ভাইয়ের মুখে মায়াবী হাসি। রমনার গগন ফাটানো চিৎকার, বাহার ভাই কথা রাখেনি। আল্লাহ, বাহার ভাই কথা রাখেনি।